আমরা এলইডি পড়তেছিলাম মনে হয়। এলইডি স্ট্রাকচার গুলা আর ইফিসিয়েন্সি গত ক্লাসে পড়ছিলাম। আজকে আমরা বেসিক এলইডি ক্যারেক্টারিস্টিক্স দিয়ে শুরু করব। সো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা যেহেতু একটা ডায়োড, সো এটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বলতে আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স ডায়োডের যেটা ওই কার্ভটাকেই মিন করি। তাহলে এলইডির ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বলতে আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স কারণে কারেন্ট ভোল্টেজের যে রিলেশনশিপটা আছে নরমাল ডায়োডের, লাইট ইমিটিং ডায়োডের ওই রকম রিলেশনশিপ আছে, ওই কার্ভটাকে আমরা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বলতেছি। সো এলইডির ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে ডিভাইস স্ট্রাকচার আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিজ। মানে আমাদের ডিভাইসের স্ট্রাকচারটা কিরকম, হোমোজাংশন, হেটেরোজাংশন না মাল্টি কোয়ান্টাম ওয়েল, এটার উপর ডিপেন্ড করে। আর আরেকটা ডিপেন্ড করে কিসের উপর, ম্যাটেরিয়াল প্রপার্টিজ, মানে আমি কোন কোন ম্যাটেরিয়াল দিয়ে এই ডিভাইসটা ফেব্রিকেট করছি। এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে তার ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম হবে। The voltage beyond which current increases very sharply is called turn on or cut in voltage. যে ভোল্টেজের পরে কারেন্টের ইনক্রিজটা অনেক শার্প হয় ওইটাকে টার্ন অন ভোল্টেজ অথবা কাট ইন ভোল্টেজ বলা হয়। আর ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে কি, যেই ভোল্টেজের পরে এটা অন হয় বা অপারেট করা শুরু করে, ফুললি অপারেট করা শুরু করে, এটাকে বলা হয় ফরওয়ার্ড ভোল্টেজ ভিএফ। VF increases with decreasing wavelength. সো এই জায়গা থেকে দেখো এখানে কয়েকটা এলইডি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেয়া আছে। আমরা যদি এই জায়গায় ওয়েভলেন্থ গুলো খেয়াল করি, এটা হচ্ছে আইআর ইনফ্রারেড এর জন্য, এটা রেড এলইডি, এটা হচ্ছে গ্রিন, আর এই রিজনটা হচ্ছে গ্রিন অর ব্লু, তারপর হচ্ছে আলট্রা ভায়োলেট। দ্যাট মিন্স দেখো আস্তে আস্তে কিন্তু আমরা এই জায়গায় ওয়েভলেন্থ সবচেয়ে বেশি আর এই পাশে ওয়েভলেন্থ সবচেয়ে কম। সো ওয়েভলেন্থ যত কমতেছে এলইডির, ওই এলইডি যে এলইডির ওয়েভলেন্থ কম ওই এলইডির জন্য টার্ন অন ভোল্টেজটাও বেশি। সো এই জায়গায় এইটাই বলছে যে ভিএফ ইনক্রিজেস উইথ ডিক্রিজিং ওয়েভলেন্থ, আবার মাল্টি কোয়ান্টাম ওয়েল এলইডিজ হ্যাভ গ্রেটার ভিএফ। তো নরমাল এলইডির চেয়ে, হোমোজাংশন বা হেটেরোজাংশন এলইডির চেয়ে মাল্টি কোয়ান্টাম ওয়েল এলইডি যেগুলা, ওইগুলাতে টার্ন ইন ভোল্টেজ বেশি থাকে। আবার এই জায়গায় দেখো এলইডির অপটিক্যাল পাওয়ার আর কারেন্টের পিআই কার্ভ বলা হয় এটাকে। পিআই কার্ভ মানে ইমিটেড অপটিক্যাল পাওয়ার আর ইনপুট কারেন্ট, এই দুইটার মধ্যে রিলেশনশিপ যেই কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এটাকে বলা হয় পিআই কার্ভ। সো জায়গায় লগ লগ প্লট অফ দা ইমিটেড অপটিক্যাল আউটপুট পাওয়ার ভার্সেস ডিসি কারেন্ট ফর থ্রি কমার্শিয়াল ডিভাইসেস ইমিটিং এট আইআর, রেড এন্ড গ্রিন, এই তিনটা রিজিয়নের জন্য রিপ্রেজেন্ট করা হয়েছে। সো এই ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে মাল্টি কোয়ান্টাম ওয়েল এলইডি। সো অন্যান্য এলইডির চেয়ে মাল্টি কোয়ান্টাম ওয়েল এলইডি তে আউটপুট কিন্তু বেশি পাচ্ছি আমরা সেম কারেন্টের জন্য। মাল্টি কোয়ান্টাম ওয়েল এলইডি তে আউটপুট সবচেয়ে বেশি হচ্ছে। এইটার এক্সপ্লেনেশনটাও আমরা জানি কি জন্য আউটপুট বেশি হয়, কারণ এই জায়গায় রেডিয়েশন এরিয়া বেশি থাকে, যেহেতু অনেকগুলা কোয়ান্টাম ওয়েল থাকে, ক্যারিয়ার কনফাইনমেন্ট ভালো থাকে, ক্যারিয়ারের লস হওয়ার চান্স কম থাকে, যেই কারণে আউটপুট অপটিক্যাল পাওয়ারটাও বেশি পাওয়া যায় মাল্টি কোয়ান্টাম ওয়েলে। আবার ডট লাইন যেটা, এটা রিপ্রেজেন্ট করতেছে আইডিয়ালি কিরকম গ্রাফটা হওয়ার কথা। আইডিয়ালি কারেন্টের সাথে আউটপুটের রিলেশনটা হচ্ছে একদম প্রপোর্শনাল, যে পি নট প্রপোর্শনাল টু আই। সো এটা একটা স্ট্রেট লাইন হওয়ার কথা, যদি আমরা ইমিটেড পাওয়ার আর কারেন্টকে প্লট করি এইটা একটা স্ট্রেট লাইন হওয়ার কথা, এটা আমরা ডট লাইন দিয়ে বোঝাচ্ছি। কিন্তু কারেন্ট যখন খুব বেশি বেড়ে যায় তখন এটা আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স থেকে ডেভিয়েট করে, যে সলিড কার্ভ যেটা ওইটা প্র্যাকটিক্যালি যে ডেভিয়েশনটা হওয়ার পরে যে এরকম হয় ওইটা দেখাচ্ছে। LEDs for optical fiber communication. অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে সাধারণত কি রকমের লাইট সোর্স ইউজ করা হয় তোমাদের ধারণা আছে? অপটিক্যাল ফাইবার পড়ছো? জি স্যার, ইনফ্রারেড এলইডি ইউজ করা হয়। ইনফ্রারেড এলইডি ইউজ করা হয়, সরি, লেজার ডায়োড, ইনফ্রারেড লেজার। লেজার ডায়োড ইউজ করা হয়। অপটিক্যাল ফাইবারে সাধারণত লেজার ইউজ করা হয়।
লেজার ইউজ করার কারণটা হচ্ছে কি, লেজার লাইটের ইন্টেন্সিটি বেশি থাকে, স্পেকট্রামটা অনেক শার্প থাকে। এই জন্য যদি আমরা লং ডিস্টেন্সে কমিউনিকেশন করি তাহলে ইনফরমেশনকে পাঠানোর জন্য লেজার ডায়োড ইউজ করা হয়। কিন্তু যদি শর্ট ডিস্টেন্স কমিউনিকেশন হয়, যে মানে ডিস্টেন্সটা যদি কম হয়, কমিউনিকেশন ডিস্টেন্স অপটিক্যাল ফাইবার দিয়ে, তাহলে শর্ট ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য আমরা এলইডি ইউজ করি, যে লাইট ইমিটিং ডায়োড ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে এলইডি কে আমরা দুইটা টাইপে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে সারফেস ইমিটিং এলইডি, এটা হচ্ছে তার ইমিটেড আউটপুট স্পেকট্রা, মানে লাইট কোন পাশ দিয়ে ইমিট হচ্ছে এলইডি থেকে ওইটার উপর ডিপেন্ড করে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সারফেস ইমিটিং এলইডি অথবা এসলেট, আরেকটা হচ্ছে এজ ইমিটিং এলইডি অথবা ইএলইডি। তো সারফেস ইমিটিং এলইডি হচ্ছে কোনটা, যে আমাদের যে অ্যাক্টিভ রিজিয়নটা আছে, অ্যাক্টিভ সারফেস, যেমন ডবল হেটেরো স্ট্রাকচারে মাঝখানের যে লেয়ারটা ন্যারো ব্যান্ড গ্যাপের, ওই টোটাল প্লেনটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ প্লেন। তো লাইট যদি এই অ্যাক্টিভ প্লেন থেকে ইমিট হয় তাহলে ওইটাকে বলা হয় সারফেস ইমিটিং এলইডি, মানে অ্যাক্টিভ রিজিয়নের সারফেস থেকে এটা ইমিট হচ্ছে, আমরা ফিগার দেখেই বুঝতে পারতেছি। সো এটাকে বলা হয় সারফেস ইমিটিং এলইডি। আর এজ ইমিটিং এলইডি হচ্ছে কোনটা, যেই জায়গায় লাইট সারফেস দিয়ে ইমিট না হয়ে অ্যাক্টিভ যে রিজিয়নটা আছে ওই অ্যাক্টিভ রিজিয়নের একটা পারপেন্ডিকুলার এজ বরাবর ইমিটেড হয়, ওইটাকে বলা হচ্ছে এজ ইমিটিং এলইডি। সো এখন আমরা আগে যে স্ট্রাকচার গুলা পড়ে আসছি, যে এগুলার আগে মোটামুটি সবগুলা স্ট্রাকচারও কিন্তু সারফেস ইমিটিং এলইডি ছিল। আমরা এতক্ষণ পর্যন্ত যেইগুলা স্ট্রাকচার পড়ে আসছি মোটামুটি সবগুলাই সারফেস ইমিটিং এলইডি ছিল। তো এখন আমরা সারফেস ইমিটিং এলইডি কে অপটিক্যাল ফাইবারের সাথে কিভাবে কানেক্ট করতে পারি। সো এটার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের একটা সারফেস ইমিটিং এলইডি স্ট্রাকচার। সো এইটার মধ্যে আমরা কি করলাম, এচিং করলাম। এচিং হচ্ছে অনেকটা গর্ত করার মতো আর কি। সো আমরা এই স্ট্রাকচারের মধ্যে একটা রিজিয়নে প্রথমে এচিং করা হয়, এচিং করে মানে এই পোর্শনের যে মেটেরিয়ালটুকু আছে এই মেটেরিয়ালটুকে সরাই দেওয়া হয়। তারপরে যে ফাইবারটার সাথে আমরা এইটাকে কমিউনিকেট করব, যে এই জায়গার মধ্যে আমাদের অ্যাক্টিভ লেয়ারটা আছে, সো ওই অ্যাক্টিভ লেয়ারের কাছাকাছি রিজিয়নে ফাইবারটাকে নিয়ে আসা হয়, তারপর ইপক্সি রেজিন দিয়ে দুইটাকে বন্ডেড করে দেয়া হয়। সো এই যে স্ট্রাকচারটা, এটাকে বলা হয় বুরাস ডিভাইস। ইপক্সি বন্ডিং the blunt end of a fiber to the double hetero surface produces a Buras device named after its originator। যে এই যে স্ট্রাকচারটা কথা বলা হচ্ছে, যে এচিং করার পরে ইপক্সি রেজিন দিয়ে ফাইবারটাকে অ্যাক্টিভ রিজিয়নের কাছাকাছি রিজিয়নে বন্ডেড করে দেওয়া হয়। সো এই ডিভাইসটাকে বলা হয় বুরাস ডিভাইস। আর এই জায়গায় ইপক্সি রেজিন, এইটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এমন ভাবে সেট করা হয় বা এমন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ম্যাটেরিয়াল দিয়ে এটা নেওয়া হয় যেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে এয়ার এবং আমাদের এই ম্যাটেরিয়াল দুইটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মাঝামাঝি। সো এটা করার কারণ হচ্ছে যাতে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা কমানো যায়। তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কমানোর জন্য ইপক্সি রেজিন যেটা ইউজ করা হয় ওইটা হচ্ছে দুইটার ইন্টারমিডিয়েট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ম্যাটেরিয়াল হইতে হয়। সো এইটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে কি, যে এই স্ট্রাকচার বি তে যেটা দেখানো হচ্ছে, যে ট্রাঙ্কেটেড স্ফেরিক্যাল মাইক্রোলেন্স with n equals to 1.922 can also be used to focus emitted light and guide it into a fiber। সো এই জায়গার মধ্যে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমরা একটা মাইক্রো লেন্স ইউজ করছি, যে ট্রাঙ্কেটেড স্ফেরিক্যাল মাইক্রো লেন্স, যে একটা স্ফেয়ারের একটা পোর্শন কিন্তু ট্রাঙ্কেট করা, তো এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রাঙ্কেটেড স্ফেরিক্যাল মাইক্রো লেন্স। যে টাইটানিয়াম অক্সাইড সিলিকন ডাইঅক্সাইডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.9 থেকে 2 এই রেঞ্জে থাকে সাধারণত। সো এই রেঞ্জের একটা স্ফেরিক্যাল মাইক্রোলেন্স অ্যাক্টিভ রিজিয়ন আর ফাইবারের মাঝখানে বসায় দেওয়া হয়, যাতে অ্যাক্টিভ লেয়ার থেকে যে পরিমাণ লাইট আউটপুট হয় সবগুলাকে সে ফাইবারের মধ্যে ফোকাস করে। তারপর হচ্ছে এই লেন্সটা আমরা কিভাবে দুইটার সাথে বন্ডিং করি। লেন্স ইজ বন্ডেড to both LED and fiber with index matching glue।
যে ইন্ডেক্স ম্যাচড গ্লু অথবা সিমেন্টের মাধ্যমে আমরা এইটাকে যে আমাদের ডিভাইসের সাথে আবার ফাইবারের সাথে লেন্সটাকে কানেক্টেড করে রাখি। সো এই হচ্ছে সারফেস ইমিটিং এলইডি কে আমরা কিভাবে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের জন্য ইউজ করতে পারি। সো এখন আমরা দেখবো এজ ইমিটিং এলইডি। যেহেতু এজ ইমিটিং এলইডির স্ট্রাকচার আমরা আগে দেখি নাই, তো প্রথমে আমরা দেখবো একটা এজ ইমিটিং এলইডির স্ট্রাকচারটা কিরকম বা সেইটা কিরকম কাজ করে। সো এই জায়গায় দেখো একটা এজ ইমিটিং এলইডির স্ট্রাকচার দেখানো হচ্ছে। উপরে যে ইলেকট্রোড, এটাতে হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল কানেক্টেড থাকে, আর নিচের যে ইলেকট্রোড ওইটাতে হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কানেক্টেড থাকে। সো এটা হচ্ছে পি সাইড, এই পাশটা হচ্ছে পি সাইড আর নিচের পাশটা হচ্ছে এন সাইড। তারপর এই ইলেকট্রোডের দেখো জাস্ট মাঝখানের পোরশনটুকুতে ইলেকট্রোড আছে, যে উপরের টোটাল প্লেন যদি চিন্তা করি তাহলে এইটার জাস্ট মাঝখানে একটা স্ট্রাইপ কন্টাক্ট বলা হয় এটাকে, বা স্ট্রাইপ ইলেকট্রোড, আর দুই পাশে ইনসুলেশন দেয়া আছে। আর এই জায়গার মধ্যে অ্যাক্টিভ লেয়ারটা হচ্ছে আমাদের কি এন ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। সো এই যে লেয়ারটা, এটা হচ্ছে অ্যাক্টিভ লেয়ার, মানে এই জায়গার মধ্যে লাইট আউটপুট পাবো, আমি ফোটন আউটপুট পাবো। সো এটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ন, এন ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। এইটার ব্যান্ড গ্যাপ সবচেয়ে কম, 0.83 ইলেকট্রন ভোল্ট। আর এর দুই পাশে আমরা কনফাইনিং লেয়ার দুইটা ইউজ করব অ্যাক্টিভ লেয়ারের দুই পাশে। সো কনফাইনিং লেয়ারের ব্যান্ড গ্যাপ হবে এইটার চেয়ে বেশি। সো কনফাইনিং লেয়ার হচ্ছে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড, এই পাশে উপরেরটা হবে পি, যেহেতু এখানে ব্যাটারির পি সাইড, আর নিচেরটা হবে এন টাইপ। সো পি প্লাস ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড আর এন প্লাস ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড, এই দুইটা হচ্ছে কনফাইনিং লেয়ার। আর এর দুই পাশে আমরা ইউজ করব ক্লেডিং লেয়ার। তো ক্লেডিং লেয়ার হচ্ছে কি, যে এখানে আমাদের একটা ডবল হেটেরো স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে, ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড, ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড, এই জায়গার মধ্যে একটা ডবল হেটেরো স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে। সো এইটার দুই পাশে আমরা এর চেয়ে বড় ব্যান্ড গ্যাপে ম্যাটেরিয়াল ইউজ করলাম, যাতে ফার্দার কনফাইনমেন্ট হয়, গাইডিংটা যাতে ভালো হয়। সো পি প্লাস ইন্ডিয়াম ফসফাইড 1.35 ইলেকট্রন ভোল্ট, এটাকে বলা হচ্ছে ক্লেডিং লেয়ার। সিমিলারলি নিচের দিকে এন প্লাস ইন্ডিয়াম ফসফাইড 1.35 ইলেকট্রন ভোল্টের ব্যান্ড গ্যাপ, এটাকে বলা হয় ক্লেডিং লেয়ার। সাবস্ট্রেটও আমরা ইউজ করলাম এই সেম ম্যাটেরিয়ালের। তাহলে এই জায়গার মধ্যে অপারেশনটা কিরকম হবে, যে কারেন্ট যখন পাস হবে, কারেন্ট পাস দেখানো হচ্ছে এই জায়গায়, স্ট্রাইপ কন্টাক্ট থেকে এই জায়গার যে নেগেটিভ কন্টাক্টটা আছে এই জায়গার মধ্যে কারেন্ট পাস হবে। তো কারেন্ট পাস হইলে কি হবে, অ্যাক্টিভ রিজিয়ন যেটা আছে এই অ্যাক্টিভ রিজিয়নের মধ্যে ইলেকট্রন হোলে রিকম্বিনেশন হয়ে লাইট মানে ফোটন আউটপুট পাবো। এখন এই ফোটনটা উপরে বা নিচে যাইতে পারবে না, যেহেতু উপরের প্লেনে বা নিচের প্লেনে কনফাইনিং লেয়ার আছে। তো এটা উপরের তারপরে আবার ক্লেডিং লেয়ার আছে, যেগুলা যার কারণে এটা উপরে বা নিচে যাইতে পারবে, ফোটনটা এই জায়গার মধ্যে কনফাইন থাকবে। সো এই যে টোটাল প্লেনে, এই টোটাল প্লেনে যে এই লাইন বরাবর এই রিজিয়ন বরাবর ফোটন জেনারেট হবে, কিন্তু উপরের বা নিচের দিকে সেটা ইমিট হওয়ার চান্স নাই, যেই কারণে এটা গাইডেড হয়ে যে একটা ওয়েভ গাইড ক্রিয়েট হবে। সো ওয়েভ গাইডের মাধ্যমে এটা গাইডেড হয়ে এজ বরাবর এসে তখন এজ দিয়ে লাইটটা ইমিটেড হবে, এই জন্য এটাকে বলা হয় এজ ইমিটিং এলইডি। সো এই জায়গার মধ্যে ওয়েভ গাইডটা কেন কিরকম করে ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে যে লার্জার দ্য ব্যান্ড গ্যাপ দ্য লোয়ার দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ডাইইলেকট্রিক, মানে যেই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালে বা সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপ বেশি ওইটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তত কম। সো এই জায়গার মধ্যে ব্যান্ড গ্যাপ সবচেয়ে কম অ্যাক্টিভ রিজিয়নে, সো এই রিজিয়নে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে বেশি। তার উপরে বা নিচের যে দুইটা রিজিয়ন, ওই দুইটা রিজিয়নের মধ্যে ব্যান্ড গ্যাপ বেশি, সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম। তার উপরের রিজিয়নে কি ব্যান্ড গ্যাপ বেশি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম। তার মানে আমরা যদি এখন এইটার স্ট্রাকচারটা একটু খেয়াল করি, সো এই রিজিয়নটা ধরো সাপোজ এই রিজিয়নটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ রিজিয়ন, এইটাতে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে n1, আর এর দুই পাশে যে দুইটা রিজিয়ন এই দুইটা হচ্ছে
কনফাইনিং রিজিয়ন বা ক্লেডিং রিজিয়ন, যেটার ব্যান্ড গ্যাপ বেশি, সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম। তার মানে n1 হচ্ছে n2 এর চেয়ে বেশি, n1 গ্রেটার দেন n2। এখন অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে যেরকম অপারেশন হয়, যে আমরা জানি মাঝখানের যে কোরটা থাকে, মাঝখানের যে রিজিয়নটা থাকে ওইটাকে বলা হয় কোর, আর দুই এর চারপাশে যে রিজিয়নটা থাকে ওইটাকে বলা হয় কি ক্লেডিং। সো এই জায়গায় সিমিলার, এটা হচ্ছে কোর আর পাশের গুলো হচ্ছে ক্লেডিং। সো কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, ক্লেডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম। সো এই জায়গায় যখন ফোটন ইমিটেড হবে স্পন্টেনিয়াসলি, তখন ফোটনটা যখন এইদিকে যাইতে চাবে, এই জায়গায় যেহেতু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, এই জায়গায় কম, তখন কি হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা গাইডিং হয়, সিমিলারলি এই জায়গা থেকে গাইডেড হয়। সো এই রিজিয়নে লাইট যখন জেনারেট হবে তখন এটা গাইডেড হয়ে এজ বরাবর চলে আসবে, এই যে এই এজে চলে আসবে, তখন ওই এজ থেকে লাইট ইমিটেড হবে, এই জন্য এটাকে বলা হয় লাইট ইমিটিং ডায়োড। আর এই যে অপারেশনটা, এটাকে বলা হয় ওয়েভ গাইড অপারেশন, মানে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভেরিয়েশনের মাধ্যমে লাইটটাকে গাইড করতেছি, এটাকে বলা হয় গাইডিং। তো এই জায়গার মধ্যে একটা ওয়েভ গাইড ক্রিয়েট হয়েছে। সো এই হচ্ছে মোটামুটি এজ ইমিটিং এলইডি কিভাবে কাজ করে। এখন আমরা যদি এজ ইমিটিং এলইডি কে সিমিলার ওয়েতে ফাইবারের সাথে কানেক্ট করতে চাই, অপটিক্যাল ফাইবারের সাথে, তাহলে কিভাবে কানেক্ট করব? সো এটার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে কি, আমরা একটা হেমিস্ফেরিক্যাল লেন্স ইউজ করতে পারি। এজ থেকে যে লাইটটা ইমিটেড হচ্ছে ওইটা একটা হেমিস্ফেরিক্যাল লেন্স হয়ে ফাইবারের মধ্যে ফোকাস হবে। So light from an edge emitting LED is coupled into a fiber typically by using a hemispherical lens. So hemispherical lens দিয়ে যে ফাইবারের সাথে মানে লাইটটাকে গাইড করা হয় এটা সাধারণত মাল্টি মোড ফাইবার হয়। মানে ফাইবারটা যদি মাল্টি মোড ফাইবার হয় তাহলে হেমিস্ফেরিক্যাল লেন্স ইউজ করা হয়। আবার ফাইবারটা যদি সিঙ্গেল মোড ফাইবার হয় তখন গ্রিন রড মানে গ্রেডেড ইন্ডেক্স, GRIN, এটা মিন করতেছে গ্রেডেড ইন্ডেক্স রড লেন্স ইউজ করা হয়। সো গ্রেডেড ইন্ডেক্সটা কি, এটাকে কেন গ্রেডেড ইন্ডেক্স রড বলা হচ্ছে, এর কারণটা হচ্ছে এই যে লেন্সটা, এই লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা প্যারাবোলিক্যালি ভেরি করে। মানে একদম সেন্টারে, এটার একদম সেন্টারে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে বেশি হয়, যে এই সেন্টার বরাবর তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবচেয়ে বেশি। কিন্তু এর যদি আমি দুই পাশে আস্তে আস্তে সরতে থাকি, এইদিকে বা এইদিকে যদি যাইতে থাকি, তাহলে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আস্তে আস্তে কমতে থাকে। আর এই ভেরিয়েশনটা প্যারাবোলিক ভেরিয়েশন হয়, যে এই জন্য এটাকে বলা হয় গ্রেডেড ইন্ডেক্স রড। ইন্ডেক্সটা গ্রেডিং হচ্ছে, মাঝখানে সবচেয়ে বেশি, দুই পাশে আস্তে আস্তে কমতে থাকে। তো এই জন্য এটাকে বলা হয় গ্রেডেড ইন্ডেক্স রড। সো এইটার কাজ হচ্ছে কি, এই জায়গা থেকে যে লাইটটা আউটপুট হবে ওই লাইটটাকে একটা ন্যারো রিজিয়নে ফোকাস করে। এই জন্য সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে সাধারণত গ্রেডেড ইন্ডেক্স রড লেন্স ইউজ করা হয়। তাহলে এজ ইমিটিং এলইডির জন্য মাল্টি মোড ফাইবার হইলে হেমিস্ফেরিক্যাল লেন্স, আর যদি সিঙ্গেল মোড ফাইবার হয় তাহলে গ্রেডেড ইন্ডেক্স রড লেন্স ইউজ করা হয়। এখন আমরা সারফেস ইমিটিং এলইডি দেখলাম, এজ ইমিটিং এলইডি দেখলাম। দুইটার মধ্যে যদি আমরা ডিফারেন্স দেখতে চাই বা ডিফারেন্সের কথা যদি বলতে চাই, 20 মিনিট তো হয়ে গেছে, কি তোমাদের অ্যাটেনশন আছে না শেষ? স্যার আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি সারফেস ইমিটিং এলইডি আর এজ ইমিটিং এলইডির মধ্যে ডিফারেন্স দেখতে চাই, তাদের কম্পারিজনটা, তাহলে সারফেস ইমিটিং এলইডি এইটার থেকে যে স্পেকট্রাম হয় ওই স্পেকট্রামটা সাধারণত ব্রড স্পেকট্রাম হয়। এই যে এটা হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম। আর এজ ইমিটিং এলইডি থেকে যে আউটপুট স্পেকট্রামটা পাই আমরা, ওই স্পেকট্রামটা হয় একটা ন্যারো স্পেকট্রাম। সো এজ ইমিটিং এলইডি স্পেকট্রামটা হয় ন্যারো স্পেকট্রাম, আর সারফেস ইমিটিং এলইডি স্পেকট্রামটা হয় ওয়াইড বা ব্রডেন্ড স্পেকট্রাম। তাহলে as LEDs generally radiates more power into air
Then ELEDs, since the emitted light is less affected by reabsorption and interfacial recombination. সাধারণত SLED এর ক্ষেত্রে রিঅ্যাবজর্পশন আর ইন্টারফেসিয়াল রিকম্বিনেশন এই দুইটা কম হয়, যার কারণে এটা মোর পাওয়ার জেনারেট করে, মানে বেশি অ্যামাউন্ট অফ পাওয়ার জেনারেট করে SLED। কিন্তু ELED এটা হচ্ছে কি কাপল মোর অপটিক্যাল পাওয়ার ইনটু লো NA মানে নিউমেরিক্যাল অ্যাপারচার দেন SLED। যদি কোনো ন্যারো রিজিয়নে লাইটটাকে কাপল করতে হয় তাহলে এজ ইমিটিং এলইডি এইটার যেহেতু স্পেকট্রাম হচ্ছে ন্যারো, সো এইটা বেশি অ্যামাউন্ট অফ পাওয়ার কাপল করতে পারে মোর এফিশিয়েন্টলি লোয়ার মানে লোয়ার অ্যাপারচারের মধ্য দিয়ে, লোয়ার রিজিয়নের মধ্য দিয়ে মোর লাইট কাপল করতে পারে এজ ইমিটিং এলইডি। আবার এজ ইমিটিং এলইডি হ্যাভ ন্যারোয়ার লাইন উইডথ। ইএলইডি এটার লাইন উইডথ হচ্ছে না, লাইন উইডথ বলা হয় FWHM, যে ফুল উইডথ হাফ ম্যাক্সিমাম, FWHM ফুল উইডথ হাফ ম্যাক্সিমাম। এটা হচ্ছে কি যে কোনো একটা স্পেকট্রামের FWHM বলা হয় আমরা যদি তার ম্যাক্সিমামের হাফ পজিশনে আসি, যেমন এইটা হচ্ছে ম্যাক্সিমাম, এইটার হাফ হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টে আসার পরে আমরা যদি তার ফুল উইডথটা নেই তাহলে এই যে উইডথটা এটাকে বলা হয় FWHM। এটাতে সাধারণত লাইন উইডথ থাকে মিন করা হয়। সো ELED এর ক্ষেত্রে লাইন উইডথ হচ্ছে এইটা, SLED এর ক্ষেত্রে লাইন উইডথ কি হবে, এই যে এইটার ম্যাক্সিমামের হাফ এই রিজিয়নে তার যে উইডথ এটাকে বলা হয় FWHM বা লাইন উইডথ। সো আমরা দেখতেছি কি ELED তে লাইন উইডথ হচ্ছে কম, SLED তে লাইন উইডথ বেশি। সো ELEDs have narrower line width. আবার ELEDs are more expensive due to complicated structure. যেহেতু ELED স্ট্রাকচারটা কমপ্লিকেটেড, সো এটার ফেব্রিকেশনটা এক্সপেন্সিভ হয়। আবার আরেকটা কম্পারিজন হচ্ছে কি আমরা বলতে পারি ELED এর ক্ষেত্রে ইন্টেন্সিটি অফ লাইট বেশি হয়, যে যে লাইটটা ইমিটেড হয়, যে এই জায়গায় দেখো ম্যাক্সিমাম পজিশনটা যদি আমরা বলি এটা হচ্ছে ইন্টেন্সিটি মিন করতেছে। সো ELED এর ক্ষেত্রে লাইটের ইন্টেন্সিটি বেশি হয়, SLED তে ইন্টেন্সিটি কম হয়। সো এই হচ্ছে মোটামুটি সারফেস এলইডি আর এজ এলইডি এর মধ্যে ডিফারেন্স। এখন আমরা তো বিভিন্ন কালারের এলইডি জেনারেট করা দেখলাম, যদি আমরা এখন হোয়াইট এলইডি ডিজাইন করতে চাই তাহলে কিভাবে করব? সো হোয়াইট এলইডি ডিজাইন করতে হইলে আমরা জানি যে ভিজিবল স্পেকট্রামের সবগুলা ওয়েভলেন্থ রেঞ্জ যদি আমরা কভার করতে পারি তাহলে হোয়াইট এলইডি ডিজাইন করা পসিবল। সো এই হোয়াইট এলইডি ডিজাইন করার জন্য যে ফসফরাস ইউজ করা হয়, সাধারণত যে টেকনিকটা ইউজ করা হয় যে ওইটাকে বলা হয় ফসফরাস। তো ফসফরাস কি? ফসফরাস হচ্ছে যে ফটোলুমিনেসেন্সের ক্ষেত্রে আমরা জানি ফটোলুমিনেসেন্স হচ্ছে কি ইমিশন অফ লাইট বাই এ ম্যাটেরিয়াল, যে লাইট ইমিশন এটাকে বলা হয় ফটোলুমিনেসেন্স। আর যে ম্যাটেরিয়াল থেকে এই ফটোলুমিনেসেন্সটা হয় ওই ম্যাটেরিয়ালটাকে বলা হয় ফসফর। এখন ফসফর থেকে হোয়াইট এলইডি কিভাবে জেনারেট করা হয়? ফসফর সাধারণত প্রথমে এক্সাইটেড বাই লাইট অফ হাইয়ার ফ্রিকোয়েন্সি, আমরা প্রথমে একটা হাই ফ্রিকোয়েন্সির লাইট দিয়ে এইটাকে এক্সাইট করা হয়। সো হাইয়ার এনার্জি ফোটনস আর ফার্স্ট অ্যাবজর্ব এন্ড দেন লোয়ার এনার্জি ফোটনস আর ইমিটেড। সো এই অপারেশনটা আমরা একটু পরে দেখাচ্ছি। সো এখানে কি বলছে দেখো, প্রথমে আমরা একটা হাইয়ার ফ্রিকোয়েন্সির লাইট দিয়ে হাই এনার্জির ফোটনটাকে অ্যাবজর্ব করে লাইটটা হাই এনার্জি লেভেলে ওঠে, তারপরে লোয়ার এনার্জি ফোটনটা ইমিট হয়। এইটাই হচ্ছে মোটামুটি প্রিন্সিপালটা। The emission of light occurs from certain dopants, impurities or even defects called luminescent or luminescence centers. So এই যে আমরা বললাম যে lower energy photons are emitted, এই ইমিশনটা কিসের মাধ্যমে হইতে পারে? ডোপেন্ট থেকে হইতে পারে, ইম্পিউরিটির মাধ্যমে হইতে পারে, ডিফেক্টস এর মাধ্যমে হইতে পারে। সো এগুলাকে বলা হয় লুমিনেসেন্স সেন্টারস। আর লুমিনেসেন্স সেন্টারকে আবার অ্যাক্টিভেটরও বলা হয়। তো এই অ্যাক্টিভেটর গুলা হোস্ট ম্যাট্রিক্স এর মধ্যে ইন্ট্রোডিউস করা। হোস্ট ম্যাট্রিক্স হচ্ছে মনে করো আমরা সাবস্ট্রেটের মতো বলতে পারি, যে
ইনিশিয়ালি বা প্রাইমারিলি যে স্ট্রাকচারের মধ্যে আমরা অ্যাক্টিভেটরটাকে ডোপিং করি ওইটাকে বলা হয় হোস্ট ম্যাট্রিক্স। তো আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেখতে চাই তাহলে ইউরোপিয়াম 3+ আয়ন ইন এ ইট্রিয়াম অক্সাইড ম্যাট্রিক YtO3, সেই ক্ষেত্রে ম্যাট্রিক্স হচ্ছে ইট্রিয়াম অক্সাইড আর অ্যাক্টিভেটর হচ্ছে কি ইউরোপিয়াম 3+। সো এই দুইটা মিলে একটা ফসফর হয়। সিমিলারলি সেরিয়াম 3+ in yttrium aluminum garconate Y3Al5O12 written as Y3Al5O12 Ce3+। সো এইটাও আরেকটা ফসফর হিসেবে কাজ করতে পারে। অ্যাক্টিভেটর হচ্ছে সেরিয়াম 3+ আয়ন আর YAG এইটা হচ্ছে হোস্ট ম্যাট্রিক্স। এখন এটা কিভাবে কাজ করে অপারেশনটা যদি আমরা একটু দেখি। প্রথমে হায়ার এনার্জির লাইট অ্যাবজর্পশন হয়। হায়ার এনার্জি লাইট অ্যাবজর্পশন হইলে যে E1 প্রাইম থেকে E2 ডবল প্রাইম এইটাতে ক্যারিয়ারের অ্যাবজর্পশন হয়ে E1 প্রাইম থেকে E2 ডবল প্রাইমে ক্যারিয়ার আসে। তারপর হচ্ছে এই জায়গার মধ্যে যে ফসফর ম্যাটেরিয়াল থাকে বা অ্যাক্টিভেটর ম্যাটেরিয়াল থাকে, ওই ফসফর ম্যাটেরিয়ালের মধ্যে অনেকগুলা এনার্জি লেভেল থাকে। সো ওই এনার্জি লেভেলগুলা এটা সাধারণত ভাইব্রেশনের মাধ্যমে অথবা নন রেডিয়েটিভ ডিকে আমরা বলতেছি এটাকে, নরমালি হচ্ছে ভাইব্রেশনের মাধ্যমে এই হায়ার এনার্জির ক্যারিয়ারটা ডিকে করে একটা লোয়ার এনার্জির ক্যারিয়ারে আসে, এই লোয়ার এনার্জির স্টেটে আসে। সো এই জায়গায় একটা E2 প্রাইম লোয়ার এনার্জি স্টেটে এটা আসলো। তারপরে এই লোয়ার এনার্জি স্টেট থেকে লাইট যখন স্পন্টেনিয়াসলি রিকম্বিনেশন হয় E1 ডবল প্রাইমের সাথে, তখন আরেকটা পার্টিকুলার এনার্জি ইমিশন পাই আমরা, এটাকে বলতেছি hμEF ইমিশন, আর এটা হচ্ছে hμEX এক্সাইটেশন। সো এক্সাইটেশন করতেছি হায়ার এনার্জি লাইট দিয়ে আর ইমিশনে পাচ্ছি আমরা একটা লোয়ার এনার্জি লাইট। এটা পসিবল হচ্ছে কিসের কারণে? ফসফর ম্যাটেরিয়ালের কারণে। কারণ ফসফরের মধ্যে যখন ক্যারিয়ারের ভাইব্রেশন হয় তখন ফসফরের মধ্যে অনেকগুলা ক্লোজড এনার্জি স্টেট থাকে, যেটার কারণে নন রেডিয়েটিভ ডিকে করে এটা লোয়ার এনার্জি স্টেটে আসতে পারে। তো প্রথমে E1 প্রাইম টু E2 ডবল প্রাইমে হায়ার এনার্জি ফোটন দ্বারা এটাকে এক্সাইটেশন করলাম, তারপরে এটা নন রেডিয়েটিভ ডিকে করে E2 প্রাইমে আসলো, তারপর E2 প্রাইম থেকে E1 ডবল প্রাইমে লাইটের এই রিকম্বিনেশনের কারণে আমরা ফোটন ইমিশন পাইলাম। এইটার এনার্জি কম হবে যেহেতু এই জায়গার মধ্যে এনার্জি ডিফারেন্সটা কম। সো এই জায়গা থেকে কিভাবে হোয়াইট এলইডি পাবো এটার একটা এক্সাম্পল যদি দেখি। এই জায়গায় দেখো, এটা হচ্ছে একটা ইন্ডিয়াম গ্যালিয়াম নাইট্রাইড ব্লু এলইডি চিপ, যে এই যে শেডেড রিজিয়নটা ডিপ শেডেড যেটা, এটা হচ্ছে ইন্ডিয়াম গ্যালিয়াম নাইট্রাইড এলইডি একটা। সো এই এলইডি থেকে ইন্ডিয়াম গ্যালিয়াম নাইট্রাইড এলইডি থেকে ব্লু লাইট ইমিটেড হবে। এখন ব্লু লাইট ইমিটেড হওয়ার পরে এই ইন্ডিয়াম গ্যালিয়াম নাইট্রাইডের পরে আমরা ফসফর ম্যাটেরিয়াল ইউজ করলাম। ফসফরটা হচ্ছে YAGCE3+, যে আমরা যে দুইটা ফসফর দেখছিলাম তার মধ্যে একটা, যে Ce3+ হচ্ছে অ্যাক্টিভেটর আর YAG হচ্ছে হোস্ট ম্যাট্রিক্স। সো আমরা এই জায়গায় ফসফর ইউজ করলাম YAGCE3+ ইন্ডিয়াম গ্যালিয়াম নাইট্রাইডের পরে। তাহলে ইন্ডিয়াম গ্যালিয়াম নাইট্রাইড থেকে যে লাইট ইমিটেড হবে ব্লু লাইট, ওই লাইটের একটা পোরশন আমরা আউটপুটে পাবো আর আরেকটা পোরশন কি করবে, আমাদের যে ফসফর আছে ফসফরের অ্যাবজর্পশন হবে। ফসফরের অ্যাবজর্পশন হইলে লোয়ার এনার্জি লেভেল থেকে ক্যারিয়ার হায়ার এনার্জি লেভেলে আসবে। তারপরে ফসফরের নন রেডিয়েটিভ ডিকে হওয়ার পরে যখন ইমিশন হবে তখন ইমিশনে কিন্তু আমরা আর ব্লু লাইটটা পাবো না, ব্লু লাইট অ্যাবজর্ব হয়েছে। ইমিশনে আমরা ব্লু লাইটের চেয়ে কম এনার্জির, দ্যাট মিন্স হায়ার ওয়েভলেন্থের লাইট পাবো। সো এই ক্ষেত্রে YAGCE3+ এই ফসফরের জন্য এই জায়গায় ইয়েলো লাইট পাওয়া যায়। ব্লু লাইটের এনার্জি বেশি, ইয়েলো লাইটের এনার্জি কম। সো এইভাবে ব্লু লাইটটা অ্যাবজর্ব হচ্ছে, ইয়েলো লাইটটা ইমিশন পাচ্ছি। তার মানে ইন্ডিয়াম গ্যালিয়াম নাইট্রাইড থেকে আমরা ব্লু লাইটের ইমিশন পাচ্ছি। এই ব্লু লাইটের একটা পোরশন ইমিটেড হচ্ছে আর একটা পোরশন ফসফরে অ্যাবজর্পশন হচ্ছে, তারপর আবার ফসফর থেকে ইয়েলো লাইট ইমিশন পাচ্ছি। তাহলে টোটাল যে বাইরের যে আউটপুট, এটা হচ্ছে একটা প্লাস্টিক ডোম। সো এইটার বাইরে যে লাইটটা আসবে ওইটাতে আমরা কি ব্লু ইয়েলো দুইটার কম্বিনেশন দেখতে পাবো। সো এখন যদি আমরা
স্পেকট্রামটা দেখি, তাহলে ব্লু লাইটের স্পেকট্রাম হচ্ছে কি এই যে এই ন্যারো স্পেকট্রামটা, আর ইয়েলো লাইটের স্পেকট্রাম হচ্ছে এই ব্রডেন স্পেকট্রামটা। সো এই দুইটার কম্বিনেশনে আমরা ফুল স্পেকট্রামটা যদি ড্র করি, তাহলে ফুল স্পেকট্রামটা হবে কোনটা, এই যে বাইরের যে রিজিয়নটা, এই যে এইটা হবে তখন ফুল স্পেকট্রাম। সো এই স্পেকট্রামটা আমার টোটাল ভিজিবল রেঞ্জটা কভার করতেছে, এই জন্য আমরা বাইরে যে লাইটটা দেখতে পাবো ওইটা তখন আমরা হোয়াইট লাইট দেখতে পাবো। সো এইটা হচ্ছে হোয়াইট লাইট জেনারেশনের একটা ওয়ে, কিভাবে আমরা ফসফর ম্যাটেরিয়াল ইউজ করে হোয়াইট লাইট জেনারেট করতে পারি ইন্ডিয়াম গ্যালিয়াম নাইট্রাইড চিপ থেকে। সো এই জায়গার মধ্যে যে রেডিয়েটিভ, এই জায়গার মধ্যে যে ট্রানজিশনটা হয়, এই ট্রানজিশনটা ভার্টিক্যাল ট্রানজিশন হয়। দেখো যে এই জায়গা থেকে লাইট যখন ডিকে করে এটাকে ভার্টিক্যাল ট্রানজিশন হয়, আর এই জায়গার মধ্যে যে চেঞ্জটা হয় সেটা হচ্ছে ভাইব্রেশনের কারণে চেঞ্জটা হয়। সো রেডিয়েটিভ ট্রানজিশনস, absorption or emission of a photon occur quickly compared with the time scale of vibration of the cerium 3+ ion, so that during the radiative transition the cerium 3+ ion is essentially stationary. So এখানে কি বলছে যে এই যে রেডিয়েটিভ ট্রানজিশন গুলা, অ্যাবজর্পশন আর ইমিশন, এগুলা অনেক বেশি কুইক হয়, এই ভাইব্রেশনের কারণে যে ট্রানজিশন হয় ওইটার কম্পারিজনে এই ট্রানজিশন গুলা কুইক হয়, যার কারণে these radiative transitions are vertical lines in the activator energy diagram. So vertically যে এই রেডিয়েশন গুলা, এই রেডিয়েটিভ ট্রানজিশন গুলা অবশ্যই ভার্টিক্যাল লাইন হবে। এই প্রিন্সিপালটাকে বলা হয় ফ্রাঙ্ক কন্ডন প্রিন্সিপাল, যে রেডিয়েটিভ ট্রানজিশন গুলা অবশ্যই ভার্টিক্যাল লাইন্স হবে, এটাকে বলা হয় ফ্রাঙ্ক কন্ডন প্রিন্সিপাল। এটা আমরা জানি অলরেডি যে একই মোমেন্টাম বরাবর, এইগুলো যদি ইকে ডায়াগ্রাম হয় একই মোমেন্টাম বরাবর যে এনার্জি ট্রানজিশনটা হইতে হয় আর কি। সো এটাকে বলা হয় ফ্রাঙ্ক কন্ডন প্রিন্সিপাল। আবার the emitted radiation has a longer wavelength than the exciting radiation. So h mu excited এইটার চেয়ে h mu emitted এইটার এনার্জি কম, সো ইমিশনের ওয়েভলেন্থটা বেশি। সো emitted radiation has a longer wavelength than the exciting radiation, এটা আমরা দেখছি যে ব্লু আর ইয়েলো এটার এক্সাম্পল দিয়ে দেখছি। So this downshift in the light frequency from absorbed to emitted radiation is called Stokes shift. সো এই অ্যাবজর্ব লাইট আর ইমিটেড লাইটের মধ্যে যে শিফটিংটা হয়, ডাউন শিফট হয় এনার্জি, ওইটাকে বলা হয় স্টোকস শিফট। সো এই হচ্ছে মোটামুটি আমরা হোয়াইট এলইডি কিভাবে ডিজাইন করতে পারি। সো এইভাবে আমরা বিভিন্ন কম্বিনেশন করে হোয়াইট এলইডি ডিজাইন করতে পারবো, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সবসময় কি হোয়াইট লাইট আমরা তখনই পাবো যখন আমাদের যে ফাইনাল স্পেকট্রামটা ওইটা টোটাল ভিজিবল রেঞ্জটা কভার করবে। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা বাদ বাকিটুকু পড়বো। কারো কোনো কোয়েশ্চন থাকলে এখন জিজ্ঞেস করতে পারো।